না আমি না ওই বাজে লোকটাকে এরপর থেকে আমার বাবাই বলবো না। দিদি ভাই কি করছো? আফটার অল একটা বাচ্চা বোঝে নাকি? বড় বৌদি তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো। ও তো বাচ্চা মেয়ে, বয়স কম, ওকে তো বিষয়টা ভালো করে বোঝাতে হবে। শোনো ঝিলিক, সন্তানরা যখন ছোট থাকে তখন মা বাবাদের কর্তব্য তাকে রক্ষা করা, ঠিক তেমনই সন্তানরা যখন বড় হয়, যখন বুঝতে শেখে, তখন সন্তানদের কর্তব্য হলো তাদের মা বাবাকে রক্ষা করা। যখন তুমি বাড়ির কাউকে কিছু না বলে সানির সঙ্গে ঘুরতে গেছিলে, বাইরের 5টা লোক অনেক খারাপ খারাপ কথা বলেছে, তোমার বন্ধুরা খারাপ কথা বলেছে, তোমার স্কুলে অনেক আলোচনা হয়েছিল, তখন কি আমি বা তোমার বাবা একবারের জন্য বলেছিলাম যে তোমাকে রক্ষা করবো না, তোমার পাশে দাঁড়াবো না, তোমার পাশে থাকবো না? সেদিন যদি তোমার বাবা বা আমি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতাম, কি করতে তুমি? তোমার নিজের বাবার প্রতি এতটুকু ভরসা নেই? বাবাকে ভালোবাসো না, তাকে শ্রদ্ধা করো না? বাইরের 4টে লোক, 4টে মিডিয়া তোমার বাবার সম্পর্কে কি কুৎসা রটাচ্ছে, সেটা তুমি বিশ্বাস করলে? এরা প্রত্যেকে তোমার বাবার বিরুদ্ধে কথা বলছে, কুৎসা রটাচ্ছে। তোমার মনে হয় না ঝিলিক, এই সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের বাবার পাশে দাঁড়ানো, বাবাকে রক্ষা করা, সেটা না করে তুমি তোমার বাবার দিকে আঙুল তুলছো? আরে ওকে ওভাবে বলছো কেন? কথাই তো আছে যে যা রটে তার কিছুটা তো বটে। ও তো ঝিলিক, আমরা সবাই জানি যে তোর বাবা এই কাজটা কখনো করতে পারবে না। ইনফ্যাক্ট মনে মনে তুইও কিন্তু সেটাই জানিস। দেখ, আমাদের সামনে এখন একটা বড় আইনি লড়াই আছে, আর এই লড়াইয়ের সময় তুই যদি তোর মা বাবার পাশে না থাকিস, ওরা কি করে লড়াইটা লড়বে? সরি মা, ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমা করে দাও। সবাই বাবাকে নিয়ে অত খারাপ খারাপ কথা বলছিল, আমার খুব কষ্ট হয়েছে, সহ্য করতে না পেরে বলে দিয়েছি। তোমার বাবা নির্দোষ, এটা আমি মন থেকে বিশ্বাস করি, আর এটা সবার কাছে প্রমাণ করতে হবে। আমরা বাবাকে নির্দোষ কিভাবে প্রমাণ করব? সেটাই তো সমস্যা। লয়ারের যে কি ব্যবস্থা হবে কিছু বুঝতে পারছি না। কেউ তো কেসটা অ্যাকসেপ্টই করছে না। একটু ভরসা রাখো ঈশ্বরের উপর। আমার একজনের সাথে কথা হয়েছে ভাই, বিনয় দাস। উনি বলেছেন তোমার দাদা ভাইয়ের কেসটা লড়বেন। এতক্ষণে একটা ভালো খবর দিলে বৌদি, আমি বাবাকে বলে আসি। বাবাকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে এসো তো, আমার একদম ভালো লাগে না বাবাকে ছাড়া থাকতে। তোর বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে ঝিলিক, তাড়াতাড়ি ফিরে আসবে। সারাটা জীবন তুমি মানুষকে ইউজই করে গেলে মেঘা, সিঁড়ি হিসেবে। মানুষকে ইউজ করে নিজের আখের গোছানো, এটাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য, তাই না? তোমার মনে নেই আমরা একসাথে কত ভালো সময় কাটিয়েছি? মনে আবার থাকবে না মেঘা? তুমি দিনের পর দিন কিভাবে আমাকে ম্যানিপুলেট করতে, কিভাবে বোকা বানাতে, আমি কিচ্ছু বুঝতে পারতাম না। সেই সময়টায় তুমি অন্য পুরুষদের হাত করতে। ভাগ্যিস তোমার সাথে আমার বিয়েটা হয়নি কোনো কারণে। বিয়েটা যদি হয়ে যেত না, আমি আলোকে জীবনে কোনদিন পেতাম না। তুমি অ্যাটেনশন তো
বাদ দাও, এতটুকু ভালোবাসা ডিজার্ভ করো না। আমি চেয়েছিলাম রুদ্র, আমি চেয়েছিলাম তোমাকে ভালোবেসে আবার করে আমার নতুন জীবন শুরু করতে, আমি তুমি একসাথে আবার আগের মতো, কিন্তু তুমি সেটা হতে দিলে না। তুমি সেটা হতে দিলে না। তুমি আমাকে বারবার অপমান করে নিজের জীবন থেকে আমায় সরিয়ে ফেলার চেষ্টা করলে। এবার তুমি দেখো রুদ্র, নিজের পরিবারের সম্মান বাঁচানোর জন্য কিভাবে মেঘা চ্যাটার্জির পায়ের তলায় এসে তোমাকে পড়তে হয়। দেখো, নাম্বার তো রাতে সীমন্ত ঘুমোচ্ছে তো। হ্যালো হ্যালো ম্যাডাম, কি খবর, কেমন আছেন? না, বলছিলাম আপনি যে এত লাইভ করলেন, মিডিয়া ডাকলেন, এই লয়ারদের এত এত পয়সা দিলেন, কোনো লাভ তো হলো না, কিছুতেই তো আটকাতে পারলেন না। ও রুদ্র সিংহ রায়ের কেসটা লড়ার জন্য ওরা তো আরেকজন লয়ার পেয়ে গেছে। আপনি কে বলছেন? কোন লয়ার? আরে আমি কে বলছি সেটা জেনে কি করবেন বলুন? ধরে নিন আমি আপনার ওয়েল উইশার, তাই তো ফোন করেছি। আমি একটা কথা বলছি, আপনি তাড়াতাড়ি পাতা করুন ওরা কোন লয়ারকে ডেকেছে, কোন লয়ারকে অ্যাপয়েন্ট করেছে, আর সেই লয়ারকে তাড়াতাড়ি আটকে নিন, বুঝেছেন? ওকে, রাখলাম। আরে কেটে দিল। এত রাত্রিবেলা আননোন নাম্বার থেকে ফোন করে আমায় এরকম এত বড় একটা ইনফরমেশন দিল। আমার ওয়েল উইশার কে হতে পারে? সাইলেন্স, সাইলেন্স। ইয়োর অনার, আমি আমার ওপেনিং স্টেটমেন্টে প্রথমেই বলেছিলাম যে রুদ্রবাবু যিনি ব্যক্তিগত জীবনে অসুখী এবং হতাশাগ্রস্ত, সেটা আমি আজ আদালতে প্রমাণ করে দেব। মহামান্য আদালত যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আলো সিংহ রায়কে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইয়োর অনার। মিসেস আলো সিংহ রায়, আপনি উইটনেস বক্সে আসুন। বৌদি ভাই, বিশ্বাস রাখো ভগবানের উপর, সব ঠিক হয়ে যাবে। আর শোনো, একদম টেনশন করবে না কিন্তু। বৌদি, এরা কিন্তু হ্যাঁ কে না, না কে হ্যাঁ বলাতে ওস্তাদ। তোমার উপর কিন্তু পুরো তাদের ভাগ্য নির্ভর করছে, সাবধানে। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তাহলে মিসেস সিংহ রায়, আপনার জীবন এখন ঠিক কেমন চলছে? আপনারা যেমনভাবে রেখেছেন তেমনই চলছে। না না, আমায় লজ্জা দেবেন না, আমি নিমিত্ত মাত্র। আসল লোক তো আপনার স্বামী, যার জন্য এজলাসে এত ভিড়, এত আয়োজন। ভালো কথা, আপনার বিয়েটা তো খুব ধুমধাম করে আয়োজন করা হয়েছিল বলে শুনেছি। সিংহ রায়রা তো খুব খরচা করে গরিব ঘর থেকে বউ নিয়ে এসেছিল বলে শুনেছি। হ্যাঁ। আচ্ছা, গরিব ঘরের মেয়ে হয়ে আপনার যে এত বড় একটা পরিবারে বিয়ে হলো, আপনারা কি প্রেম করতেন? না, আমাদের বিয়ে দেখাশোনা করে হয়েছে। এই তো নার্ভাস হয়ে আপনি ভুল কথা বলে ফেললেন। আপনাদের বিয়েটা কোনো প্রেম করেও হয়নি, আর কোনো রকম দেখাশুনো করেও হয়নি, একটা পরিস্থিতির চাপে পড়ে হয়েছিল, তাই তো মিসেস সিংহ রায়? দেখুন, বিয়ের কথা বলতে কেন আপনি লজ্জাবোধ করছেন? তাহলে আমি বলি, ইয়োর অনার, মিসেস সিংহ রায়ের বাবা ছিলেন সূর্যোদয় পত্রিকার প্রেসের কর্মী। কর্মরত অবস্থায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন, এবং এই দুর্ঘটনার পেছনে মালিকপক্ষের যে গাফিলতি ছিল সেটা সকলে জানতে পারে। আর সেই জন্য আলো সিংহ রায়ের মাকে লেবার ইউনিয়নের কর্মীরা মালিকপক্ষের বিরুদ্ধে মামলা করতে চাপ দিচ্ছিল। আর সেই মামলা যদি হতো তাহলে উদয়ন সিংহ রায়ের হাতে হাত করা হতো। সেই পরিস্থিতিতে রুদ্র সিংহ রায় বাধ্য হয়ে বিয়েটা করে, কারণ
মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে কোনো মাই তো আর আইনি লড়াই লড়বেন না, এটাই ছিল পরিস্থিতি। এদিকে উদয়ন সিংহ রায় ফলাও করে বলে বেড়ালেন যে মৃত কর্মচারীর মেয়েকে তার বৌমা করে নিয়ে এসে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এইসবের মানে কি? 16 বছর আগের ঘটনা কেন আজ আলোচনা করছেন? তুলছি তার কারণ বর্তমানকে জানতে গেলে অতীতকে ঘাঁটতে হবে, আর সেই অতীতকে ঘেঁটে যে তথ্য পাওয়া গেছে সেটা হলো রুদ্রবাবু আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেননি। আপনি ভুল বলছেন। পরিস্থিতির চাপে পড়ে আমি শুধু বিয়েটা করিনি, যেদিন আমি বিয়ে করেছিলাম সেদিন থেকেই আলোকে স্ত্রী হিসেবে মন থেকে গ্রহণ করেছিলাম। আমি আপনাকে প্রশ্ন করিনি, আপনার স্ত্রীকে আমি প্রশ্ন করেছি। আপনি বলুন, রুদ্র সিংহ রায় আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছিল না চাপে পড়ে? আপনি এমনভাবে কথাগুলো বলছেন যেন আমার থেকে বেশি ভালো উত্তর আপনার কাছে রয়েছে। আপনি সবটা জানেন। দেখুন, আমার বাবা মারা যাওয়ার পরে আমার হ্যাঁ বা নাতে উত্তর দিন। এখানে কারোর গল্প শোনার মতো সময় নেই। না। বৌদির এই সত্যি কথাটা বলার কি খুব প্রয়োজন ছিল? কি বলছিস তুই ছোটদা ভাই? শপথ নিয়ে কি বৌদি ভাই মিথ্যা কথা বলবে? আচ্ছা, মুশকিল তো। আমাদের উকিলবাবু এখানে বসে কি করছে? অবজেকশন করবে তো। এই যে হ্যালো, এক্সকিউজ মি, আপনাকে যে কাঁড়ি কাঁড়ি টাকা দেওয়া হচ্ছে সেটা কি ফোন কাটার জন্য? আপনি অবজেকশনটা জানান। ওকালতিটা আপনি পাস করেছেন না আমি পাস করেছি? আমার যা করার আমি করছি, এখানে অবজেকশন জানানোর কি আছে? আপনাদের বাড়ির লোক নিজের মুখে সব সত্যি কথাটা উগড়ে দিয়েছে। বেশি অসুবিধা হলে আপনি অন্য উকিল দেখে নিতে পারেন। যে করে হোক রুদ্রর উকিলকে খুঁজে টাকার লোভ দেখিয়ে ওকে হাত করতেই হবে। আরে আমি কি রুদ্র সিং রায়ের কেসটা নিয়েছি নাকি? স্যার আমাকে বললেন, তাই ওনার কথা নিয়ে রাখতে হলো। শুনুন একটু, আমি মেঘা চ্যাটার্জি। জানি কি আমার মক্কেলের বিরুদ্ধে মামলা ঠকেছে, তাকে আমি চিনব না, কিন্তু আপনার সঙ্গে আমি এখন কোনো কথা বলবো না। যা কথাবার্তা সব কোর্টরুমে হবে। শুনুন, আমি যে কথাটা বলার জন্য আপনাকে ডাকলাম না, একটু মন দিয়ে শুনুন আমার কথাটা। আপনি কেসটা ছেড়ে দিন, বুঝলেন? এই কেসটা ছেড়ে দিন, তার বিনিময়ে আমি আপনাকে 10 লাখ টাকা দেবো। না ম্যাডাম, কেসটা ছেড়ে দেওয়া সম্ভব না। শুধু শুধু সময় নষ্ট করবেন না। ঠিক আছে, ছাড়তে হবে না, ছাড়তে হবে না আপনাকে। আপনি বরং একটা কাজ করুন, আপনি কোর্টে যান, অ্যাপিয়ার করুন। শুধু আপনার যা যা করণীয় সেগুলো করবেন না। মানে আপনাকে যেই কাজটা করার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে সেই কাজটুকু আপনি করবেন না। আপনার উল্টো দিকের উকিল যা যা কোয়েশ্চেন করবে তার কোনোটারই আনসার আপনি করবেন না, ডিফেন্ড করবেন না। ডিফেন্স উকিল হিসেবে আপনার যা যা করণীয় সেই কোনো কাজ আপনি করবেন না। তার বিনিময়ে আপনি আমার থেকে যত টাকা চাইবেন আমি আপনাকে দেব। আপনার যত টাকা দরকার আপনি আমার থেকে চাইতে পারেন, আমি আপনাকে দেব। আলোর বাড়ির লোকেরা এবং আলো আপনাকে ক্রস করবে, অনেক কোয়েশ্চেন করবে, আপনি কোনো উত্তর দেবেন না, টাইম পাস করবেন পাতি। ওখানে বসে বসে ফোনে গেম খেলতে পারেন, আপনার যা ইচ্ছে আপনি করুন, শুধু কোনো উত্তর দেবেন না দয়া করে। তার বিনিময়ে যত টাকা চাইবেন আমি দেবো। আপাতত এটা রাখুন। ইওর অনার, রুদ্রবাবুর সঙ্গে ওনার বিবাহিত জীবন কখনোই সুখের ছিল না, এবং সেই জন্যেই রুদ্রবাবুর জীবনে নানা ধরনের হতাশা তৈরি হয়ে থাকে। আর সেই হতাশা থেকে তিনি একবার একাধিকবার মিসেস মেঘা চ্যাটার্জিকে শ্লীলতাহানি করেন। কিছুদিন আগের সংবাদপত্রে কয়েকটা ছবি বেরিয়েছিল, এবং এই ছবিতে তাদের আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছিল। মিসেস মেঘা চ্যাটার্জি ও তার স্বামী সীমন্ত চ্যাটার্জি পুলিশের সামনে তাদের বয়ানে বলেছেন যে রুদ্র সিংহ রায় মিস মেঘা চ্যাটার্জিকে কুপ্রস্তাব দিয়েছিল। সেই কুপ্রস্তাবে মেঘা চ্যাটার্জি সায় না দেওয়ায়
রুদ্র সিংহ রায় তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং সেক্ষেত্রে হিডেন ক্যামেরা ব্যবহার করেন। রুদ্র সিংহ রায়ের উদ্দেশ্য ছিল এই ছবিগুলো তুলে তাকে ব্ল্যাকমেল করা এবং সম্ভব করা। একদম মিথ্যা কথা, একদম নয়, একদম নয় মাই লর্ড, একদম নয়, উনি মিথ্যা কথা বলছেন। অর্ডার, অর্ডার। মিস্টার রুদ্র সিংহ রায়, আপনি কোর্টের মধ্যে এত চেঁচাবেন না। প্রথমবার আপনাকে ওয়ার্নিং দেওয়া হলো, পরের বার কিন্তু আদালত অবমাননার দায় লাগবে। কিন্তু জজ সাহেব, আমার স্বামীকে নিয়ে উকিলবাবু যা যা কথা বলছেন সবটা মিথ্যে, সবটা মিথ্যে। না, আপনি মিথ্যা কথা বলছেন। একজন জঘন্য বিকৃতকাম মানুষকে আপনি বাঁচাতে চাইছেন শুধুমাত্র আপনার স্বামী বলে। ইওর অনার, আমার আর মিসেস সিংহ রায়কে কিছু প্রশ্ন করার নেই। ডিফেন্স কাউন্সিল কোনো প্রশ্ন করবেন? নো ইওর অনার। সত্যি আমাদের উকিলটা কি বলতো, কি করতে এসছে এখানে? গেম খেলতে এসছে? জজ সাহেব, আমার কিছু বলার আছে আপনাকে। উকিলবাবু যা যা বললেন সবটা মিথ্যে জজ সাহেব, সবটা মিথ্যে। আপনি এভাবে সরাসরি কথা বলতে পারেন না। কিছু বলার থাকলে ডিফেন্স কাউন্সিল বলবে। আপনি উইটনেস বক্স থেকে প্লিজ নেমে যান। আর মিস্টার পাবলিক প্রসিকিউটর, প্লিজ কন্টিনিউ। সিংহ রায় এবার বুঝবেন যে কার সাথে চ্যালেঞ্জ নিয়েছে, বুঝেছো? দেখছো না, প্রত্যেকে একটা উকিল ধরে নিয়ে এসছে। ভেড়ার উকিল মনে হয়। আচ্ছা ডার্লিং, কি হয়েছে বলো তো তোমার? আচ্ছা, আজকে কি ভার্ডিক্ট দিয়ে দেবে? আর ওরা কিছু প্রুভ না করতে পারলে জজ সাহেব আজকেই ভার্ডিক্ট দিয়ে দেবেন। আর শোনো, এসব কেসে অনেক বছর সশ্রম কারাদণ্ড হয়। ডোন্ট ওয়ারি, জাস্টিস উইল প্রিভেল। আচ্ছা রুদ্রবাবু, আপনি সেদিন কেন মেঘার বাড়িতে গেলেন? আমি যেতে চাইনি, মেঘা আমাকে যেতে অনুরোধ করেছিল। আর একটা কথা জানি রেখে, আপনি যে অভিযোগগুলো এতক্ষণ করছিলেন না, সেগুলো সব মিথ্যে। আমি মেঘার প্রতি আকৃষ্ট ছিলাম না, বরং বারবার মেঘা আমাকে জোর করেছে নানা রকম। হ্যাঁ জানি, উনি নাকি জোর করে আপনার সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়ার চেষ্টা করেছে। এগুলো তো আপনি পুলিশের বয়ানে বলেইছেন। যেমন খুনিরা বলে থাকে যে আমি খুন করিনি, যিনি মৃত তিনি খুন করতে এসেছিলেন আমাকে। মিস্টার পাবলিক প্রসিকিউটর, আপনি দয়া করে তাড়াতাড়ি পয়েন্টে আসুন। মাই অ্যাপোলজিস মে লর্ড। আচ্ছা রুদ্রবাবু, আপনার বয়ানটা যদি সত্যি হয়, তাহলে মেঘা চ্যাটার্জির অনুরোধে আপনি ওনার ফাঁকা ফ্ল্যাটে আবার কেন গিয়েছিলেন? আমি আগেও বলেছি মাই লর্ড, সেদিনকে মেঘা এসে আমাকে বলল, লাস্ট যখন মা একদম মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে, আমাকে কি বললো জানো? অদ্ভুত ব্যাপার। আমাকে বললো, মেঘা, রুদ্রর কাছে ক্ষমা চেয়ে নিস। আর তারপর থেকে না এই কথাটা আমার কানে বাজতে থাকে। আজকে মায়ের মৃত্যুদিন, আর মায়ের ফ্ল্যাটে একটা ছোট করে পুজো করছিলাম, তাই ভাবলাম যে তোমাকে বলি, তুমি যাবে আমার সাথে? আমি মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তোমার কাছে একবারের জন্য ক্ষমা চেয়ে নিতে চাই। দ্যাটস অল মাই লর্ড। স্যার, আপনি কিছু বলছেন না কেন? আপনার যদি কেসটা লড়া নাই থাকতো আপনি বলে দিতেন সেটা আগে আমাদের। এভাবে চুপ করে বসে আছেন, কিছু বলছেন না। আপনার স্বামী তো বিপদে পড়েই আছে, আমি আবার আলাদা করে ফেলতে যাব কেন? আমি হাত জোর করছি আপনার কাছে, দয়া করে কিছু বলুন, ওকে তো বাঁচাতে হবে। কোর্টের মধ্যে সব দুমদাম করে বলা যায় নাকি? স্যার আপনি কেন? বৌদি ভাই ছাড়ো। দেখো, যা ভেবেছিলাম তার থেকেও তাড়াতাড়ি মিটে গেল। জাজ সাহেব আজকেই ভার্ডিক্ট দিয়ে দেবেন।